আমরা এর আগে ট্রান্সলেশন প্যাসেজ করছিলাম আর কি। সেই ট্রান্সলেশন প্যাসেজের এর আগে একটা প্যাসেজ আমাদের ইনকমপ্লিট থেকে যায়। তো সে সময়তে আমি বলেছিলাম যে ওটা পরে করে দেবো। কিন্তু মুশকিল হলো যে আমি তারপরে কোনো কারণে আর ব্যাপারটা এগোইনি। এখন ওই প্যাসেজটাই একবার কমপ্লিট করব। ওই প্যাসেজটা কমপ্লিট করতে গিয়ে যেটা হচ্ছে আর কি, সেটা যে আগের যে পার্টটা ছিল, সেই পার্টটা আমরা এর আগে করে ফেলেছিলাম, তার লিঙ্কটা যাতে কন্টিনিউটি মেনটেন করা যায়, তার লিঙ্কটা এই ক্লাসেরই কোনো কোথাও একটা দেওয়া থাকবে, একটু দেখে নেবে নিজেরা। আর তারপর থেকে যেখানে আমরা শেষ করেছিলাম আর কি, তারপর থেকে আমি আজকে কন্টিনিউ করাবো এবং আমরা ওটা শেষ করে দেবো। প্যাসেজটা দেখো, প্রবাবলি চেনা থাকবে। এই যে, না পাইলাম তাহার কাছে আসবার অধিকার, না পাইলাম দূরে যাইবার অনুমতি, অধীন নই নিজেকে স্বাধীন বলারও জোর নাই। এই পর্যন্ত আমরা এর আগেই কোনো একটা ক্লাসে করে ফেলেছিলাম। যদি মনে হয় যে এই পর্যন্ত করা ছিল সেটা দেখা নেই, তাহলে তার লিঙ্ক এই ক্লাসের কোথাও একটা পেস্ট করা থাকবে, একটুখানি নিজেরা অ্যাকর্ডিংলি চেক করে নেবে। এর ঠিক পরে রয়েছে হচ্ছে, কাশীর ফেরত ট্রেনের মধ্যে বসিয়া বারবার করিয়া এই কথাটাই ভাবিতেছিল। এইটা এখান থেকে আমরা একবার শুরু করবো। মিনিট খানেক সময় নিয়ে নিয়ে প্যাসেজটা পড়ে নাও। এই যে এইখান থেকে এই পর্যন্ত একবার কাইন্ডলি পড়ে নাও, তাহলে আমরা এখান থেকে এগোতে আমাদের সুবিধা হবে। Let's just get on to the first sentence. কাশীর ফেরত ট্রেনের মধ্যে বসিয়া বারবার করিয়া এই কথাটাই ভাবিতেছি। খেয়াল করে দেখো, কাশীর ফেরত ট্রেনের মধ্যে বসিয়া বারবার করিয়া এই কথাটা, তাহলে ভাবিতেছিলাম কে প্রশ্ন করা হচ্ছে ওয়্যার দিয়ে, উত্তর পাবে কাশীর ফেরত ট্রেনের মধ্যে। এটাকে প্রশ্ন করো হাউ ফ্রিকুয়েন্টলি, উত্তর পাবে বারবার করিয়া। এবার এই কথাটাই ভাবিতেছিল ছেলেবেলার ওই কর্তা ক্রিয়া কর্মতে সেন্টেন্সটাকে ডিভাইড করো। এখানে দেখো অ্যাজ সাচ কোনো সাবজেক্ট দেয়া নেই। তাহলে সাবজেক্ট যদি দেওয়া নেই, তাহলে ইউ আর সাপোজ টু ইন্ট্রোডিউস এ সাবজেক্ট। কর্তা হচ্ছে আমি, ভাবিতেছিলাম এই কথাটাই কর্ম। বাকিটা তো অ্যাডভার্ব পার্টিকেল হিসেবে বসে আছে, তাও হচ্ছে অ্যাডভার্ব, তাও হচ্ছে অ্যাডভার্ব। যদিও এটাকে আমি এখানে বসিয়া রয়েছে যেহেতু নন ফাইনাইট ভার্ব, আমি এটাও কনসিডার করতে পারি। এনিওয়ে সেটা নিয়ে আমরা পরে মাথা ঘামাচ্ছি। তাহলে আমি ভাবিতেছিলাম এই কথাটাই। এর সামান্য ইংরেজি কি হতে পারে?
আই ওয়াজ থিঙ্কিং অফ ইট। এবার অধিকাংশ বাচ্চা এই ভাবিতে ছিলাম যখন পেয়েছে তখন সে করবে কি, তখন এটাকে ওয়াজ থিঙ্কিং দিয়ে রিপ্লেস করার চেষ্টা কন্টিনিউয়াস। ওরা এই সেম স্ট্রাকচারকে যখনই দেখবে এরকম একটা কন্টিনিউয়াস আইডিয়া আছে, তখন আমরা এই পপুলার স্ট্রাকচার থেকে চেষ্টা করব বেরিয়ে আসা। তার রেসপন্স কি হবে? এটা হচ্ছে ওয়ান সেন্টেন্সের শুরু করবো হচ্ছে, তাহলে আই ওয়াজের জায়গায় লিখছি দেখো কেপ অন। এবার ভাবিতে ছিলাম, থিঙ্কিং লেখো, পুডিং, পন্ডারিং, ওভার ইট। হয়ে গেল। এবারে বলছে বারবার করিয়া। সহজতম এক্সপ্রেশন কি হতে পারে? যদি মনে হয় যে না এটা লিখবো না, তাহলে কি লিখবো? রেকারেন্টলি। রিপিটেডলি। ইনসেসেন্টলি। তাহলে এইবারে খেয়াল করে দেখো সেন্টেন্সের স্ট্রাকচার কি দাঁড়াচ্ছে। আমরা 1 2 3 ছিল, সেন্টেন্সটাকে আমি বলেছিলাম আমরা প্রথমে রিফ্রেশ করব। রিফ্রেশ করার ক্ষেত্রে আচ্ছা আমি এখানে জাস্ট একটু কালারটা চেঞ্জ, এবার দেখো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে বেসিক্যালি 3, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2, বাকি রইল কি কাশির ফেরত ট্রেনের মধ্যে বসিয়ে। এইখানে হচ্ছে খেয়াল করে দেখো সেন্টেন্স রিফ্রেশ হয়ে গেল। দিস ইজ হোয়াট ইজ এক্সপেক্টেড আউট অফ ইউ ইন আ ট্রান্সলেশন। ট্রান্সলেশনের প্রাথমিক অভিজ্ঞতা এক্স্যাক্টলি এটাই যে আমরা সেন্টেন্সকে যে কোনোভাবে হোক না কেন রিফ্রেশ করব। আনলেস ইট ইজ রিফ্রেশ, যতক্ষণ না পর্যন্ত আমরা সেন্টেন্সকে রিফ্রেশ করতে পারছি ততক্ষণ পর্যন্ত ইট ইজ নট ইন্ডিপেন্ডেন্ট। যেভাবে আমাকে ওরা বাংলাটা দিয়ে দিয়েছে সেখানে আমার কাছে সেন্টেন্সের স্ট্রাকচারগুলোকে আমি যখন ছোটো ছোটো করে পার্ট ওয়াইজ কাটলাম আর তখন এটা আমার কাছে 1 ছিল, এটা ছিল হচ্ছে 2, এটা ছিল হচ্ছে 3।
অথচ আমি যখন এটাকেই সেন্টেন্সের মধ্যে ইংরেজিতে নিয়ে আসছি, তখন আমার কাছে স্ট্রাকচার রয়েছে হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে দিস মাচ ইজ রিকোয়ার্ড। এটা হচ্ছে দ্য এসেন্স অফ ট্রান্সলেশন। আমি কিন্তু খুব জটিল গম্ভীর কোনো কথাবার্তা লিখিনি। স্বাভাবিক সামান্য ইংরেজি যেটা হয়, মানে কেবলমাত্র ভোকাবুলারি ইম্পোজ করাটা ইজ নট দি সলিউশন ইটসেলফ। আমাদের কাজ হবে হচ্ছে যে এক্সামিনারকে নতুন কিছু একটা অফার করা। মানে উনি যে 50টা খাতা পাচ্ছেন, দেখো একটা বেসিক জিনিস খুব পরিষ্কার। আমি ধরে নিচ্ছি যে 100টা বাচ্চা মেন্স দিতে যাচ্ছে। তো 100টা বাচ্চা যখন পরীক্ষা দিচ্ছে, অধিকাংশ বাচ্চা কিন্তু আই ওয়াজ থিঙ্কিং অফ ইট এইভাবেই রাখে। তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কম্পিটিশন কি 100 জনের জন্য সঙ্গেই করবে, নাকি তুমি প্রথম সারির 10টা বাচ্চার সঙ্গে তুমি কম্পিট। যদি উদ্দেশ্য হয়ে থাকে যে না আমি সবার সঙ্গে কম্পিটিশন করবো, আমি কম্পিটিশন বাড়াবো, তাহলে এটা এই ধরনের ইংরেজি লিখে আসাটা বুদ্ধিমানের কাজ। আর যদি মনে হয় যে না কম্পিটিশন ছোট করব, নিজেকে ইউনিক একটা জায়গায় প্রেজেন্টেশন রাখবে, তখন তোমার কাজ হবে হচ্ছে যা সেন্টেন্সটাকে রিস্ট্রাক্ট। আমরা জাস্ট এই প্ল্যানটাই পরপর পরপর রিপিট করতে থাকবো। ঠিকই আছে, ডান। আমরা তাহলে একবার সেন্টেন্সটা দেখে নাও, পড়ে নাও পুরোটা, তাহলে আমরা পরেরটায় যাবো আর কি। ওকে, নেক্সট। ভাবিতেছিলাম আমার ভাগ্যেই বা পুনঃ পুনঃ এমন। এখানে দুটো ছোট ছোট মজা আছে, সেটা হচ্ছে এখানে লেখা আছে ভাবিতেছিলাম, ভার্ব সেম রয়েছে, কিন্তু আমাদের অ্যাপ্রোচ টু দিস ভার্ব মাস্ট নট বি সেম। এটা হচ্ছে প্রাথমিক অভিজ্ঞতা। একদম প্রথমেই আমাকে যেটা জেনে রাখতে হবে, শিখে রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে ভার্ব সেম আছে, কিন্তু তা বলে আমার রেসপন্স টু দিস ভার্ব মাস্ট নট বি সেম। তাহলে আমাকে কি আলাদা করতে হবে এখানে? বুঝতে হবে যে আমি আগের সেন্টেন্সটাতে লেখা ছিল যে বারবার করে এই কথাটা ভাবিতেছি, তাহলে কি কথা সেটা আগে বলে দিয়েছে, ভাবছিল এটা। এরপরে বলছে ভাবিতেছিলাম আমার ভাগ্যেই বা পুনঃ পুনঃ এরকম ঘটে কেন। তার মানে আগের ভাবনার সঙ্গে এই ভাবনাটাকে ও এখানে অ্যাড করছে। তখন তোমাকে একটা ছোট্ট খেলা খেলতে হবে, এই জায়গাটায় একটা ছোট্ট ওয়ার্ড আলাদা করে নিয়ে আসতে হবে। এইবার পড়ে দেখো, আরও ভাবিতেছিলাম আমার ভাগ্যেই বা পুনঃ পুনঃ এমন ঘটে। এবার এই সেন্টেন্সটাকে অধিকাংশ বাচ্চা কিভাবে লিখবে? হোয়াই ডাজ দিস হ্যাপেন টু মি অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। অধিকাংশ বাচ্চা মোরাললেস এই জায়গাটা নিজেদেরকে সেট করে নেয়। তো আমরা শুরু করবো কোথা কোথা থেকে? আমরা শুরু করবো হচ্ছে মানে আরও ভাবিতেছিলাম লিখবে, তারপরে সেরকম একটা সেন্টেন্স লিখবে। এইখানে আমরা একটুখানি হেল্প নেব এই জায়গাটার। দেখো খেয়াল করে বলছে আরও ভাবিতেছিলাম।
আরও ভাবিতেছিলাম। এই আরও হচ্ছে অ্যাডিশন বোঝাচ্ছে। তাহলে লেখো ফার্দার, কমা দাও। ভাবিতেছিলাম মানে আমি ভাবিতেছিলাম। ওয়ান্ডার্ড। এইবার একটা প্রশ্ন তৈরি হবে যে ভাবিতেছিলামে আগের বার কন্টিনিউয়াস রেখেছিলাম, এবারে আমি কেন ওয়ান্ডার্ড রাখলাম, কেন ইনডেফিনিট করলাম? বিগার কোয়েশ্চেন। মাথায় রাখবে এখানে আমরা কনসিডার করছি দ্য অ্যাকশন অনলি অ্যান্ড নট দি টাইম ইটসেলফ। এখানে আমরা কেবলমাত্র অ্যাকশনটাকে কনসিডার করছি, টাইমটাকে কনসিডার করছি না। কেন? কারণ আমি টাইমটাকে কনসিডার আগের বার করে ফেলেছি। এই ভাবনার সময় ওই ভাবনার সময় আলাদা ছিল না, ওটাটা একটা ভাবনা ছিল, তার মধ্যে বেশ কিছু কথা উঠে এসেছে। তাহলে টাইম ওয়াজ সেম, যেহেতু সেই টাইম রেফারেন্স সেম ছিল, একটা কন্টিনিউয়াস করেছিলাম আমি প্রথমটায়, এখানে করে দিয়েছিলাম, এইখানে আর ফার্দার তোমাকে কন্টিনিউয়াস দেখানো দরকার, রাইট? এটা ওই সেম ডিউরেশনের মধ্যে জাস্ট অ্যানাদার পিস অফ থট এইভাবে দেখাতে হয়। এই জন্য এখানে কোনো রকম কন্টিনিউয়াস করার প্রয়োজন। ফার্দার আই ওয়ান্ডার্ড, কি ভাবলাম, আমার ভাগ্যেই বা পুনঃ পুনঃ এমন ঘটে কেন? তাহলে আমি বা কেন এরকম বারবার হতভাগ্য হই? ফাইলটা চেঞ্জ করতে পারলে ভালো। Why am I the poor বা আমার ভাগ্যেই বা এরকম ঘটে কেন, তার মানে কেন এরকমটা আমার সাথেই প্রত্যেকবার হয়, আমি বা কেন বারবার এরকম একটা ট্র্যাপের মধ্যে, ঘটনার মধ্যে জড়িয়ে পড়ি। মানে জাস্ট আমরা সেন্টেন্সের অ্যাপ্রোচটাকেই বদলে দিই। এটাকে এইভাবেও আমরা ভাবতে পারি, একই রকম।
বা to fall a prey of something, এটাকে why do I succumb to। তাহলে আমরা মূল যে এক্সপ্রেশনটা যেটা খুব কমন ছেলেমেয়েরা করে আসবে তার বাইরে বেরিয়ে আমরা তিনটে পসিবল চান্সেসকে অপারেট করতে পারছি। পপুলার এক্সপ্রেশনগুলোর বাইরে গিয়ে, দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। আমার ভাগ্যে এরকম ঘটে কেন, আমার সাথে এরকম হয় কেন, এটাকে খুব সহজেই এভাবে ডিল করা যায় যে আমি বা কেন বারবার করে এইসবের ঝামেলার মধ্যে জড়িয়ে। তো জাস্ট আমরা এই সেম স্ট্রাকচার, সেম টেম্পো, ওটাকেই কালেক্ট করার চেষ্টা করেছি হচ্ছে এই তিনটে সেন্টেন্স। পপুলার এক্সপ্রেশনের বাইরে গিয়ে এটা ভাবছি, এটা কমন। ফার্দার আই ওয়ান্ডার্ড, এটা তো সব জায়গাতেই বসবে, এটা এখানেও বসবে, এটা এখানেও বসবে। তারপরের পার্ট এই জায়গাটা ওয়াই এম আই দ্য পোর আনফর্চুনেট ভিকটিম অফ ইট, এর পরিবর্তে আমরা এরকম লিখতে পারি ওয়াই এম আই সাবজেক্টেড টু ইট। রাইট? চলো পরের সেন্টেন্সে যাওয়া যাক। বলছে আমরণ নিজের বলিয়া কি কোনোদিন কিছুই পাইব না। এটা একটা দুর্দান্ত সেন্টেন্স, আমার ভীষণ পছন্দের কারণটা মূল হচ্ছে এটা, ছেলেবেলায় আমাদেরকে যখন বাংলা হয় মানে বলেছিল যে কোন বলে যে শব্দটা তার অ্যান্টোনিমাস এক্সপ্রেশন হচ্ছে মরণ। হ্যাঁ, বিপরীত শব্দ। অথচ একটু একটা ম্যাচিওর এজ উই কেম টু রিয়ালাইজ তাহাই আজীবন তাহাই আমরণ। হ্যাঁ, তাহা আজীবন তাহাই আমরণ, এইখানে দেখো খেলাটা কিন্তু সমান হয়ে যাচ্ছে। এই যে যদি এখানে আমরণ ওরা যে লিখে রেখেছে, আমি খুব সহজে এটাকে আজীবন লিখতে পারি। আর ইংরেজি কি হবে? ফর লাইফ। বুঝতে পারছি কথাটা? অধিকাংশ লোকজন আনটিল ডেথ বলে একটা এক্সপ্রেশন লিখে আসবে, ইউ ওয়ন্ট ডু ইট, তুমি এটা করবে না। কারণ আমরা এখান থেকে এরকম একটা ইকুয়েশনকে এস্টাবলিশ করতে পেরেছি। আনটিল ডেথ আমরা না লিখে লিখবো হচ্ছে ফর লাইফ। নিজের বলিয়া অফ বা অ্যাজ মাই ওন। এবার খেয়াল করে দেখো এখানে বলছে কোনোদিন, কদিন দিয়েছে দেখো, তাহলে আলাদা করে এটাকে আর কনসিডার করার মধ্যে কিছু নেই, কি পাইবো না। তার মানে সেন্টেন্সটাকে যদি আমি কাটি, আমরও নিজের বলিয়া কি কোনোদিন পাইব না।
তিনটে প্রশ্নের এটা অলরেডি নাল হয়ে গেছে। কেন? কারণ এটা তো শুরুতেই বলে দিয়েছে ইনফরমেশনটা আমরণ, তারা কোনো দিনটা দাঁড়াচ্ছে না। তাহলে এখন সেন্টেন্স দাঁড়িয়ে আছে দুটো প্রশ্ন। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? এই পর্যন্ত বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? ভাবো একবার। কোনোদিন মানে কদিন? স্পষ্ট করে বলে দিয়েছে এখানে আমরণের কথা। তার মানে ঠিক কত দিন প্রসঙ্গে কথা হচ্ছে, দ্যাট উই হ্যাভ আ ক্লিয়ার অ্যান্ড ডিসেন্ট আইডিয়া অফ। আমুখা এই প্রশ্নটা রাখার করলে কোনো মানে দাঁড়াচ্ছে না। আর বাকি দুটো প্রশ্ন পড়ে আর কিছু। এবার যদি একটুখানি মাথা ঘামাও তাহলে বুঝতে পারবে যে এই প্রশ্নটার উত্তর হচ্ছে হ্যাঁ বা নাতে আসছে। যেহেতু কয় হুর্ষি আছে, এটা কোনো ডিসক্রিপটিভ আনসার নেবে না বাবা, এটা স্পষ্টতই একটা ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন আমরা জেনারেলি WH ওয়ার্ড থেকে শুরু করি। অধিকাংশ বাচ্চাই লিখে আসবে কি পাইব না, লিখে আসবে যে উইল আই নট গেট এনিথিং। তাহলে এক্সপ্রেশনটা দেখো, কোনোদিন কিছুই পাইবো না উইল আই নট গেট এনিথিং। অধিকাংশ বাচ্চা এখানে নট দেখার সঙ্গে সঙ্গে এটাকে এখানে নট দিয়ে রিপ্লেস করার চেষ্টা করো। তোমরা বুদ্ধিমান বাচ্চা, তোমরা এই ভুলটা করো। কিছুই পাইবো না মানে আজীবন সমস্ত কিছু থেকে বঞ্চিত থাকিব। সহজ মানে কি দাঁড়াচ্ছে? আমি সারা জীবনে কি কিছুই পাবো না, তার মানে আমি কি সারা জীবন সব কিছু থেকে বঞ্চিত থেকে যাব? সামান্য এক্সপ্রেশন। তার মানে যখনই ওরা ওখানে নট বসানোর প্ল্যান করবে, ইউ ওয়ান্ট টু ইট, তুমি সেন্টেন্সটাকে মাথার মধ্যে একবার খেলে নাও যে আমি কোনোদিন কিছুই পাইবো না মানে সারা জীবন সমস্ত কিছু থেকে আমি বঞ্চিত থাকবো। জাস্ট এটাকে আমি এখানে রিফ্রেশ করেছি, শ্যাল আই রিমেন ডিপ্রাইভড অফ এভরিথিং ফর লাইফ, থ্রু আউট লাইফ লেখো কোনো, বা এটাকে আরেকভাবে ভাবা যায়, জীবন কি আমাকে সমস্ত কিছু থেকে বঞ্চিত রাখবে? আমি বঞ্চিত থাকবো যেরকম এরকমটা হয়, জীবন কি আমাকে সমস্ত কিছু থেকে বঞ্চিত রাখবে? এটাও একটা পসিবল এক্সপ্রেশন হতে পারে। একটা ছোট্ট এক্সপ্রেশন লিখে রাখো, কারণ আমরা লাইফ আগে লিখেছি, তাহলে এই জায়গাটায় আর ফর লাইফ লেখা যাবে না, কিন্তু সারা জীবন কীভাবে বোঝা যাবে? ব্যাস। তাহলে এক ক্ষেত্রে আমি প্রশ্নের শুরুতে রাখলাম যে আমি বঞ্চিত থাকবো কি না, আরেক ক্ষেত্রে আমি বললাম যে আমাকে কি জীবন সমস্ত কিছু থেকে বঞ্চিত রাখবে, একই জিনিস। তাহলে মূল সেন্টেন্সের মিনিং ইনট্যাক্ট রেখে আমরা কেবল শব্দগুলোকে বদলে দিই। লিখেছে আজ আমরণ নিজের বলিয়া কি কোনোদিন কিছুই পাইব না, আমরা লিখলাম
আমরণ আমি কি সমস্ত কিছু থেকে বঞ্চিত থাকিব? সেন্টেন্সের মিনিং কোনো জায়গায় কম্প্রোমাইজ করতে হচ্ছে না, তৎসত্ত্বেও মিনিং কম্প্রোমাইজ না হওয়া সত্ত্বেও আমি সেম ইংরেজি এক্সপ্রেশন বসাতে পারি। একটা দুর্দান্ত সুবিধে হচ্ছে, অ্যাপারেন্টলি যে সেন্টেন্সটাকে দেখে আমার পিওরলি নেগেটিভ বলে মনে হচ্ছে, আমাকে এখানে নেগেটিভ করার প্রয়োজনই পড়ছে না, তারপরেও সেন্টেন্সের মিনিং ইনট্যাক্ট থাকছে। দিস ইজ হাউ ট্রান্সলেশন ওয়ার্কস। আমরা খামোখা ট্রান্সলেশনে আমাদের সমস্ত এনার্জি ডেডিকেট করি এই জায়গাটায়, সেটা হচ্ছে ইংরেজি সেন্টেন্স, তার সিনোনিম, এই সমস্ত হাবি যাবি জিনিস এত কিছু ভাবার প্রয়োজনই পড়ে না, যে আমরা বাংলা সেন্টেন্সটা ভালো করে ডাইজেস্ট করতে পারি। এটা আমাদের কমফোর্ট জোন, ইট ইজ ক্লিনিক্যালি টেস্টেড। কমফোর্ট জোন আমাদের, নিশ্চয়ই বাংলাটা কমফোর্ট জোন, ইংরেজি লিখতেই স্ট্রাগল হয় ম্যাক্স। আমরা যদি সেইটাকে একটু ভালো করে সেন্টেন্সটা পড়ার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমাদের অধিকাংশ সমস্যার সমাধান ওখানে রয়ে গেছে। কিন্তু মুশকিল হচ্ছে আমরা সেটা করি না, করে উই কিপ রিপ্রোডিউসিং ওয়ার্ডস, ফাইনালি অত্যন্ত সিনথেটিক ফর্ম অফ ট্রান্সলেশন আমরা অফার করি। কম্পিটিশন কমানোর দায় একান্তই নিজের, এটা তোমাকেই করতে হবে। দ্য ওয়ে ইউ ডু ইট তোমার ইচ্ছা, কিন্তু কম্পিটিশন তোমাকে নিজেকেই কমাতে হবে, এবং সেটা করানোর ক্ষেত্রে খুব স্ট্যান্ডার্ড একটা ওয়ে আউট, একটা মেকানিজম হচ্ছে বাবা বাংলা সেন্টেন্স যেটা বলে দিচ্ছে সেই সেন্টেন্সটাকেই তুমি দুবার পড়ো, করে ওটাকে ডাইজেস্ট করো, ডু নট চেঞ্জ দ্য মিনিং অফ দি সেন্টেন্স। এবার তুমি ওর মিনিং সেম রাখো, রেখে তুমি জাস্ট ওয়ার্ডগুলোকে রিস্ট্রাকচার করে দাও, রিফ্রেশ করে দাও, নতুন একটা মিনিং নিয়ে। দিস ইজ হাউ এক্স্যাক্টলি ইট ওয়ার্কস। এনিওয়েজ, ওয়ান্স ইট ইজ ডান, আমরা পরের সেন্টেন্সে যাব। এমনি করিয়াই কি চিরজীবন কাটিবে? এর সহজ কথা হচ্ছে, মানে এখান থেকে যে মানেটা আমি পেলাম সেটা হচ্ছে অন্যথা কি হবে না, মানে এভাবেই থাকবে, এর কোনো আর বেটার কিছু হবে না। এইবার তোমার কাছে এই লিবার্টিটা রয়েছে যে এই সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ টোনে রয়েছে, তুমি চাইলে এটাকে যে কোনো সময়তে নেগেটিভ করতে পারো অ্যাজ পার ইয়ার কনভেনিয়েন্স। কি মনে হয় যে আমি সেন্টেন্সটাকে নেগেটিভ করবো, দ্যাট ইউ ক্যান অলওয়েজ চুজ টু ডু। যেহেতু এটা অ্যাফার্মেটিভ দেওয়া রয়েছে, তুমি স্ট্রাকচারে এইটুকু চেঞ্জ ইন্ট্রোডিউস করতেই পারো। খুব সামান্য এক্সপ্রেশন যেটা হয় আর কি, এটা ছেলেমেয়েরা অধিকাংশ ক্ষেত্রে লেখে। আমি জেনারেলি এই ধরনের সেন্টেন্স একই রকম দেখতে হয়।
মানে জীবন কি অন্য কোনো খাতে বইবে না? একই রকম থেকে যাবে, তার অন্যথা হবে না, অন্য কোনো খাতে কখনো বইবে না। অ্যাফার্মেটিভ কোর্স মানে হচ্ছে পাথ। কোন কি কোনো পাথ চুজ করবে না? Will this continue to keep my life troubled? সরি, ওটা লাইক দিসকে আমি লাইফ লিখে, বা যদি জীবনটা বা যদি অভিযোগটা জীবনের বিরুদ্ধেই হয়। এটা যেমনটা হতে পারে তেমনই trouble me like this. প্রথমটা জেনারেলি যে কোনো বাচ্চা করে আসবে, এটা খুব একটা চমৎকার কিছু নয়। আই ইউজুয়ালি রেকমেন্ড নট টু রাইট দিস। বাইরে তুমি যে কোনো কিছু ভাবতে পারো। হুম, তুমি চাইলে এখানে অ্যাফার্মেটিভ অপশন দেওয়া রয়েছে, এখানে নেগেটিভ অপশন দেওয়া রয়েছে। চুজ এনি রকম ওয়াইজ সিলেকশনই কাজে লেগে যাবে। চলো নেক্সট সেন্টেন্সে যাওয়া যাক। ছেলেবেলার কথা মনে পড়িল। এ, কি আর ছিল
আমার মনে পড়িল এটার একটা সহজ এরকম হতে পারে যে আমি মনে করলাম, তাই না? এই ভার্বটাতে একটু জোর হচ্ছে যে কখন ছেলেবেলার কথা মনে পড়ল, তখন বসে ভাবছিলাম তখন, নাকি এখন। এটার দুটো ভার্সনই একই সঙ্গে যেতে পারে। এই সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে যে আমরা কোন সময়ের সাপেক্ষে এটাকে ভাববো। ছেলেবেলার কথা থেকে আমরা শুরু করব। সেটা হতে পারে, বা মেমোরিজ অফ মাই চাইল্ডহুড ফ্ল্যাশড বা সারফেসড বিফোর। খেয়াল করে দেখো যে আমরা এই পার্টটাকে এখানে নিয়ে এসেছি সামনে, এটা মনে পড়লো মাঝখানে রয়েছে, এটাকে আমি মাই মাইন্ড দিয়ে শেষে নিয়ে গেছি। ডিসপাইট ডুইং সো, মানে ছেলেবেলায় একদম শুরুতে যেটা পড়ি এরকম থাকে। সিম্পল সেন্টেন্স, আমি ভাত খাই, সামান্য সেন্টেন্স রয়েছে এরকম। তো এটার ইমিডিয়েট ইংরেজি ট্রান্সলেশন আমরা যেটা করে থাকতাম সেটা হচ্ছে রাইট রাইট। আমি যখন সেন্টেন্স ফ্রেম করব তখন করব কি, বাবা রাইসটাকে শুরুতে নিয়ে আসবো, এটাকে মিটাকে সামনে নিয়ে শেষে নিয়ে যাব। তৎসত্ত্বেও যেন আমার শর্ত ছিল কি, সেন্টেন্স যেন কোনোভাবে প্যাসিভ না হয়ে যায়। তার জন্য আমাদেরকে নতুন ভার্ব ইন্ট্রোডিউস করতে হতো। রাইস ফিডস মি, আমরা একদম প্রথম দিকে বলেছিলাম। সেম লজিক অ্যালাউজ হিয়ার। তৎসত্ত্বেও ভার্ব এখানে পুরোপুরি অ্যাক্টিভ হয়েছে, আমি কোনো শর্তে বাবা প্যাসিভ। থেকে এইভাবে লিখতে পারো। বা এটাকে এইভাবেও লেখা যায়,
ইন দ্য রিমেম্বারেন্স অফ মাই পাস্ট না লিখে ডাউন মেমোরি লেন, পপুলার এক্সপ্রেশন। এছাড়া যেটা করা যেতে পারে, মানে এখানে চাইল্ডহুড অর্থে দুটো নতুন শব্দ আমরা ইন্ট্রোডিউস করতে পারি। একটা হচ্ছে ইনফ্যান্সি, একটা হচ্ছে নেসেন্স। ছেলেবেলার কথা যেহেতু বলে দিয়েছে, তো এই উভয় ক্ষেত্রে এটাকে আমরা চাইল্ডহুড অর্থে ইনফ্যান্ট, নেসেন্ট জায়মান, যত নতুন। তো জাস্ট ভোকাবুলারির ইমপ্রুভমেন্ট, নাথিং সিগনিফিকেন্ট আউট হিয়ার। এরকম ভাবার কোনো কারণ নেই যে এটা এখানে আলাদা করে বিশেষ কোনো স্ট্রাকচার তৈরি হলো, তা হয়নি একেবারেই। জাস্ট দুটো ওয়ার্ড শিখলাম এখানে আমরা। এলসওয়ার্থ সেন্টেন্সটা মোটামুটি একই রকমের, আই টার্ন নস্টালজিক, was lost in the remembrance of my past, এখানে মেমোরিজ অফ মাই চাইল্ড, তুমি যেভাবে লেখো। পয়েন্ট ইজ, দ্য হোল পয়েন্ট অফ ডিসকাশন ইজ দ্যাট সেন্টেন্সকে তোমাকে সাকসেসফুলি আগে রিস্ট্রাকচার, রিশেপ করে নিতে হবে, অ্যান্ড দেন অনলি ইউল গেট টু রাইট সামথিং নিউ। এলস সবাই একই লেখা লিখে আসবে এবং একটা অ্যাভারেজ গড়পড়তা নাম্বার নিয়ে আসবে, এতে নতুন কিছু হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে মোর দেন দ্য ইংলিশ এক্সপ্রেশন, আমাদেরকে প্রচুর সময় দিতে হবে হচ্ছে বাংলাটা পড়াতে এবং সেটাকে ডাইজেস্ট করাতে। এবার এই প্রশ্নটা আসতেই পারে যে 7-8 মিনিট সময় পাবো, কতটা করবো? মুশকিল হচ্ছে যে তুমি শুরুতেই ছেড়ে দিতে পারো যে না 7-8 মিনিটে এটা সম্ভব নয়, আবার এটাও ভাবতে পারো 7-8 মিনিটে যতটা করা সম্ভব ততটাই আমি ডেলিভার করবো। চয়েস ইজ yours, পুরোটাই প্র্যাকটিসের মধ্যে দিয়ে হয় আর কি। দ্য এক্সটেন্সিভ অ্যামাউন্ট অফ প্র্যাকটিস দ্যাট ইউ হ্যাভ অ্যাট হোম, তত বেশি করবে তত বেশি উইল বি ইউজড টু ইট। এবং যখন তুমি মোটামুটিভাবে ব্যাপারটা শিখে নিচ্ছ আর এবার আমার একটা স্ট্রাকচার, একটা শেপ তৈরি হয়ে গেছে আর কি লেখার ক্ষেত্রে, তখন দেখবে এগুলো নিয়ে আর খুব বেশি রকম ঝামেলায় পড়তে হবে। আদারওয়াইজ হোল পয়েন্ট অফ ডিসকাশন সেম, যে বাবা বাংলা সেন্টেন্স পড়ো, এটাকে রিশেপ করো, রিস্ট্রাকচার করো, অ্যান্ড দেন অনলি মেক অ্যান ওয়াইজ অ্যাটেম্প্ট অফ রাইটিং ইট। পরের সেন্টেন্স নেই ওর। বেশ, তাহলে এই প্যাসেজটার ফার্স্ট পার্টটা, ইনিশিয়াল পার্টটা আমি এর আগেই কোনো একটি ক্লাসে করিয়ে দিয়েছিলাম আর কি, এখানেই রয়েছে সেটা। তো তার লিঙ্ক এখানে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আর হচ্ছে বাকি যে পার্টটা করানো হয়নি আর কি, যেটা বাকি ছিল আর কি, সেটা আমি এখন এখানে করে দিলাম। দুটো কম্বাইন করে নিলেই দ্য প্যাসেজ ইজ কমপ্লিট, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। পরের কোনো একটা সেশনে আবার দেখা।